হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল। টপিক ওয়াইজ জিকে ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ভারতীয় লোকনৃত্য অর্থাৎ ইন্ডিয়ান ফোক ডান্স সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। প্রত্যেক পরীক্ষায় এই টপিক 1 নম্বর কমন আসেই, তাই আমরা আজকে দেখে নেব এই ক্লাসটি। তোমরা যদি আমাদের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করো, তাহলে আমরা বলতে পারি যে এই সম্পর্কিত তোমাদের আর কোথাও ক্লাস বা কোথাও পড়তে হবে না। তোমরা খাতা পেন নিয়ে এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত নোট করতে থাকো। আশা করি আজকের ক্লাসটি সকলে ভালো লাগবে। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। আর হ্যাঁ, বেল আইকনটি সবাই প্রেস করে দাও। তো দেখতে থাকো আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি শুরু করার আগে আমরা প্রথমে বলবো, আগের ক্লাস অর্থাৎ বিগত ক্লাসে আমরা ভারতীয় শাস্ত্রীয় নৃত্য অর্থাৎ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স সম্পর্কিত ক্লাসটি প্রোভাইড করেছিলাম। ওই ক্লাসটি যদি কেউ না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট দেওয়া থাকলো, সেখান থেকে দেখে নেবে। চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসটি শুরু করার আগে আমরা প্রথমে দেখে নেব ভারতীয় আদিবাসী ও লোকনৃত্য কী। ভারতে বহু বিচিত্র রকম লোকনৃত্য প্রচলিত রয়েছে। প্রতিটি লোকনৃত্যের পেছনে কোনো না কোনো লোক উৎসব বা লোকাচার অর্থাৎ নবান্ন, বিবাহ, বৃষ্টির জন্য প্রার্থনা এগুলি রয়েছে। লোকনৃত্যে ধ্রুপদী নৃত্যের তুলনায় বিভিন্ন ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। এর বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে কি কি দেখি। লোকনৃত্য ছন্দশাস্ত্রে কঠোর রীতি অনুসরণ করে না। লোকনৃত্যের গতি, ছন্দ, অঙ্গকৌশল অনেকটা বাস্তব জীবনের কাছাকাছি। প্রায় সব দেশের লোকনৃত্যের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো দলবদ্ধতা। লোকনৃত্যের ক্ষেত্রে বিশেষ পোশাক পরিধান করার কোনো বাধ্যবাধকতা নেই। তো এবার আমরা চলে যাবো আমাদের মূল ক্লাসের পর্বে। মূল ক্লাসের পর্বে যাওয়ার আগে আমরা আগে একটা কথা বলি যে আমাদের মোট 28টি রাজ্যের, আমরা 28টি রাজ্যেরই লোকনৃত্য দেখব। এক এক করে লোকনৃত্য দেখে নেব সব। যে লোকনৃত্যগুলি পরীক্ষায় এসছে যেসব রাজ্যের, সেগুলি আমরা ডিটেলসে আলোচনা করব। যেগুলি আসেনি সেগুলি আমরা অন্যান্য লোকনৃত্য হিসাবে আলোচনা করব। তো দেখে নিই আজকে আমাদের মূল ক্লাসটি। মূল ক্লাসে প্রথমে দেখব আজকে ভারতের প্রথম রাজ্য হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ থেকে যে লোকনৃত্য পরীক্ষা এসছে সেটা হলো খারাইত। খারাইত হিমাচল প্রদেশের তলোয়ার নিয়ে সঞ্চালিত একটি মার্শাল নৃত্য। অর্থাৎ পরীক্ষা যদি আসে হিমাচল প্রদেশে তলোয়ার নিয়ে সঞ্চালিত একটি মার্শাল নৃত্য কোনটি? খারাইত। এটি কুল্লু জেলায় সঞ্চালিত হয়। এই মার্শাল আর্ট একটি দ্রুত গতিতে বৃত্তে তলোয়ার এবং বাধা দিয়ে সঞ্চালিত হয়ে থাকে। এরপরে যেটি পরীক্ষায় এসেছিল নটি। নটি নৃত্য হিমাচল প্রদেশের সবচেয়ে বিখ্যাত লোকনৃত্য। একদল লোক সঙ্গীত শিল্পীদের সাথে এটি পরিবেশন করে। এবার দেখে নাও পরের পরীক্ষায় এসেছিল ছাপেলি। ছাপেলি হিমাচল প্রদেশের আরেকটি লোকনৃত্য, যা প্রধানত সিউমাউর এবং চাম্বা অঞ্চলে পরিবেশিত হয়। এটি একটি দ্বৈত নৃত্য, যা একজন পুরুষ এবং একজন মহিলা নৃত্যশিল্পী দ্বারা পরিবেশিত হয়ে থাকে। এরপরে পরীক্ষায় এসেছিল মহাতু। মহাতু হিমাচল প্রদেশের সিমলা অঞ্চলে একটি ঐতিহ্যবাহী নৃত্য। এটি লোহড়ী উৎসবের সময় সঞ্চালিত হয়, যা শীতের সমাপ্তি চিহ্নিত করে। তাহলে যদি আমাদের পরীক্ষা আসে হিমাচল প্রদেশে কোন লোকনৃত্যটি শীতের সমাপ্তি চিহ্নিত করে, তার উত্তর হবে মহাতু। এরপরে দেখো পরীক্ষা এসেছিল চারবা। চারবা লোকনৃত্য হলো বহু শতাব্দী ধরে হিমাচল প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য অবিচ্ছেদ্য অংশ। এটি মূলত কৃষক এবং গ্রামবাসীরা ফসল কাটার মরশুম উদযাপন করতে এবং প্রচুর ফসলের প্রার্থনা করার জন্য সঞ্চালিত হয়েছিল। অর্থাৎ ফসলের সাথে যুক্ত লোকনৃত্য কি? হিমাচল প্রদেশের চারবা। এবার দেখো হিমাচল প্রদেশের অন্যান্য লোকনৃত্যগুলি। অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে কিন্নরি, থোড়া, ঢালি, ডাঙ্গি, থালি, ঘাইন্তা, দাপ, লাঠি নাচ প্রভৃতি হলো হিমাচল প্রদেশের অন্যান্য লোকনৃত্য। তাহলে আমরা হিমাচল প্রদেশের অন্যান্য লোকনৃত্যগুলি দেখে নিলাম। এবার আমরা দেখব ভারতের অন্য রাজ্য উত্তরাখণ্ডের লোকনৃত্য। উত্তরাখণ্ড থেকে যে লোকনৃত্যটা পরীক্ষা এসেছিল ছলিয়া। ছলিয়া হলো উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের জনপ্রিয় তরবারি নাচকে বলা হয় ছলিয়া। অর্থাৎ উত্তরাখণ্ডের তরবারির সাথে নিয়ে যে লোকনৃত্য পরিবেশন করা হয় সেটি হলো ছলিয়া। এরপরে দেখব পরীক্ষা এসেছিল লাংভি। লাংভি নৃত্য হলো উত্তরাখণ্ড রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। এই নৃত্য ঐতিহ্যগতভাবে পুরুষদের দ্বারা সঞ্চালিত হয় এবং এর অ্যাক্রোবেটিক উপাদানগুলির জন্য পরিচিত। অর্থাৎ উত্তরাখণ্ডে পুরুষ দ্বারা সঞ্চালিত লোকনৃত্য কোনটি? ল্যাংভি। ল্যাংভি নৃত্য সাধারণত লোকসঙ্গীত এবং ঐতিহ্যবাহী যন্ত্র যেমন ঢোল ও দামাউর সাথে পরিবেশিত হয়। এবার আমরা দেখব উত্তরাখণ্ডের অন্যান্য লোকনৃত্যগুলি। এর মধ্যে রয়েছে গাদোয়ালি, কুমায়ুনি, কাজরি ইত্যাদি হলো উত্তরাখণ্ডের অন্যান্য লোকনৃত্য। এবার আমরা চলে যাব পরের রাজ্য পাঞ্জাব। পাঞ্জাব থেকে যেটা পরীক্ষা এসেছিল গিগধা। গিগধা হলো পাঞ্জাবের একটি লোকনৃত্য। গিগধা হলো উৎসবের সময় ও ফসল বোনা ও কাটার সময় ভারত ও পাকিস্তান, পাঞ্জাব প্রদেশের মহিলাদের দ্বারা পরিবেশিত একটি ঐতিহ্যবাহী পশুপালন সম্পর্কিত নৃত্য। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে কী প্রশ্ন আসতে পারে যে গিগধা নৃত্য কারা পরিবেশিত করে? গিগধা নৃত্য মহিলারা দ্বারা পরিবেশিত হয় এবং এটি ফসল বোনা ও কাটার সময় এই নৃত্যটি পরিবেশন করা হয়। এবার দেখো বৃত্তাকারে ঘুরে ঘুরে করা এই নৃত্যের লক্ষণীয় বৈশিষ্ট্য হলো মহিলাদের চলাফেরা
শারীরিক সৌন্দর্য ও এই নৃত্যের সঙ্গে পরিবেশিত সুন্দর সুর। এই নাচের সময় তালে তালে হাততালি দেওয়া হয় ও বয়স্ক মহিলারা পেছনে বসে একটি ঐতিহ্যবাহী লোকসঙ্গীত পরিবেশন করে। এবার দেখে নেব পরে পরীক্ষায় এসেছিল পাঞ্জাব থেকে ভাংড়া লোকনৃত্য। ভাংড়া হলো পাঞ্জাবের একটি লোকনৃত্য। বৈশাখীতে ফসল কাটার অনুষ্ঠান শুরু করার সময় পুরুষরা ঐতিহ্যগতভাবে ভাংড়া নৃত্য পরিবেশন করে। তাহলে কিন্তু পরীক্ষা স্তরে ভাংড়া নৃত্য কখন এবং কারা পরিবেশন করে? ভাংড়া নৃত্য বৈশাখীতে ফসল কাটার সময় পরিবেশন হয় এবং পুরুষরা এই নৃত্য পরিবেশন করে। ভাংড়া নৃত্যের সময় পাঞ্জাবি গান গাওয়া হয়। এটি একটি মনোরম নৃত্য যেখানে উপভাষাতে গান গাওয়া হয় এবং করতালি দেওয়া হয়। এবার আমরা পাঞ্জাব রাজ্যে অন্যান্য লোকনৃত্যগুলি দেখে নিই। অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে ড্যাপ, ধমন, ভান্ড, নকল প্রভৃতি। এবার আমরা দেখে নেব পরের রাজ্য হরিয়ানার। হরিয়ানা থেকে যে লোকনৃত্য পরীক্ষায় এসেছিল প্রথমটি হলো গুগ্গা। এই নৃত্যটি হরিয়ানার একটি লোকনৃত্য। সাধু গুগ্গার ভক্তরা এর নামকরণ করেছিলেন। প্রদর্শনকারীরা একটি লম্বা বলিষ্ঠ বাঁশের কর্মী বহন করেছে যা ফ্যান, মালা এবং রঙিন কাপড়ে সজ্জিত হয়। অর্থাৎ এইভাবে এই নৃত্যটি পরিবেশন হয়। এরপরে লোকনৃত্য যেটি পরীক্ষা ছিল ফ্যাগ। এই নাচটি হরিয়ানার লোকেরা পরিবেশন করে। এটি ফাগুন চন্দ্র মাসে করা হয়। এটি হরিয়ানার ধামাল শৈলীতে সঞ্চালিত হয়। এটি পুরুষ এবং মহিলা উভয় ধারে সঞ্চালিত হয়ে থাকে। এবার দেখো খড়িয়া। হরিয়ানার পরবর্তী লোকনৃত্য খড়িয়া। হরিয়ানা কেন্দ্রীয় অঞ্চলে এই নাচটি জনপ্রিয়। এটি মানুষের দৈনন্দিন ক্রিয়াকলাপ এবং সবচেয়ে উল্লেখযোগ্য অনুষ্ঠান যেমন ফসল কাটা এবং কৃষি শ্রম ইত্যাদির সাথে যুক্ত নৃত্য হলো কি? তাহলে খড়িয়া। প্রদর্শনকারীরা সূক্ষ্মভাবে এমব্রয়ডারি করা সোনালি থ্রেড স্কার্ট, প্রাণবন্ত রঙের দোপাট্টা যা ঘোমটার মতো পোশাকের মতো এবং যথেষ্ট দোহাতি গহনা পরেন। আমরা পাশের ছবিতে এই নৃত্য সম্পর্কে দেখতে পাচ্ছি। এরপরের নৃত্য যেটা পরীক্ষায় এসছে সেটা হলো হরিয়ানা, তাহলে কি? লুর নৃত্য। লুর নৃত্য হলো উত্তর ভারতের একটি রাজ্য হরিয়ানা একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী লোকনৃত্য। অন্যান্য লোকনৃত্যের মতো এটি স্থানীয়দের আনন্দ ও দুঃখ প্রকাশ করা একটি উপায়। অর্থাৎ হরিয়ানা কোন লোকনৃত্যের মাধ্যমে আনন্দ ও দুঃখ প্রকাশ করা হয়? সেটি হলো লুর নৃত্য। এটি হরিয়ানার বাঙ্গার এবং বাগার অঞ্চলে অত্যন্ত বিখ্যাত। এটি ফাগুন মাসে অনুষ্ঠিত হয় যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার ফেব্রুয়ারি এবং মার্চ মাসের সাথে মিলে যায়। এবার আমরা দেখব হরিয়ানা পরের নৃত্য ঝুমার, যেটা একটি ইম্পর্টেন্ট নৃত্য এবং পরীক্ষাও এসছে। এটি হরিয়ানভি গিগদা বলা হয়। অর্থাৎ এটি হরিয়ানা গিগদা বলা হয়, গিগদা। ঠিক আছে। ঝুমার নৃত্য প্রধানত বিবাহিত অল্প বয়সী মেয়েদের পরিবেশন করে। এটি বালুচিস্তান এবং মুলতান থেকে উদ্ভূত হয়েছে। এবার আমরা দেখব হরিয়ানা রাজ্য অন্যান্য লোকনৃত্য যেগুলি এখনো পরীক্ষায় পড়েনি। সেগুলি কি? দাপ, ধামাল, গাগর প্রভৃতি হলো হরিয়ানার অন্যান্য লোকনৃত্য। এবার আমরা চলে যাব পরের রাজ্য উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ থেকে যে প্রশ্নটি পরীক্ষা বারবার দেয় সেটি হলো রাসলীলা লোকনৃত্য। রাসলীলা নৃত্যটি ভগবান শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত এবং উত্তরপ্রদেশের মথুরা এবং বৃন্দাবন অঞ্চলে বিখ্যাত। ময়ূর নৃত্য। নটিনী নৃত্য হিমাচল প্রদেশের সবচেয়ে বিখ্যাত লোকনৃত্য। আচ্ছা, এটা এটা এখানে চেঞ্জ হবে, ঠিক আছে। যাই হোক, ময়ূর নৃত্য উত্তরপ্রদেশের পরের নৃত্য কি? ময়ূর নৃত্য। আচ্ছা, এবার দেখবো আমরা খেয়াল নৃত্য। খেয়াল নৃত্য এটি উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে ছেলের জন্ম উপলক্ষে করা হয় খেয়াল নৃত্য। এবার দেখো উত্তরপ্রদেশে পরে ইম্পর্টেন্ট লোকনৃত্যটি সেটি হলো নোটাঙ্কি। এটি একটি লোক অপারেটিক থিয়েটার ফর্ম। নোটাঙ্কির একটি বৈশিষ্ট্য হলো যে এটি সর্বদা একটি খোলা এবং ধর্মনিরপেক্ষ নাটকীয় রূপ। এবার দেখো না উত্তরপ্রদেশ রাজ্যের অন্যান্য লোকনৃত্যগুলি। এর মধ্যে রয়েছে কাজরি, ঝোড়া, চাপিলি, জাইতা ইত্যাদি হলো উত্তরপ্রদেশের অন্যান্য লোকনৃত্য। এবার আমরা দেখে নেব পরের রাজ্য রাজস্থান। রাজস্থানের লোকনৃত্যগুলি। রাজস্থান থেকে যে লোকনৃত্যটি পরীক্ষায় এসছে সেটা হলো ঘুমর। ঘুমর রাজস্থানের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। এই নৃত্যশৈলী মহিলাদের দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ তারা রাজস্থানে কোন নৃত্যটি মহিলারা পরিচালিত করে? ঘুমর নৃত্যটি। এবং এর মনোমুগ্ধকর দোলনশীল আন্দোলন এবং রঙিন পোশাকের জন্য পরিচিত এই ঘুমর নৃত্য। ঘুমর সাধারণত শুভ এবং উৎসবে অনুষ্ঠানে যেমন বিবাহ এবং ধর্মীয় অনুষ্ঠানে এই ঘুমর নৃত্যটি পরিবেশন করা হয়। ঘুমর নামটি হিন্দি শব্দ ঘুমনা থেকে এসছে, যার অর্থ হলো ঘোরাঘুরি, এবং এটি নৃত্যের পদক্ষেপে পরিফলিত হয়। অর্থাৎ ঘোরাঘুরি করে যে নৃত্য করা হয় সেটা হচ্ছে ঘুমর। এটি তার প্রাণবন্ত পোশাক, জটিল গয়না এবং নৃত্যশিল্পীদের তালবদ্ধ ঘূর্ণনের জন্য পরিচিত। আমরা প্রত্যেকটা নৃত্যই পাশে ছবিতে দেখতে পাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এর জন্য পাশের ছবিগুলি দেওয়া রয়েছে। পরে দেখবো যেটা রাজস্থান থেকে পরীক্ষা ছিল তেরাহতলি। এটি রাজস্থানের একটি বিখ্যাত লোকনৃত্য। এটি মূলত কামার উপজাতি দ্বারা সঞ্চালিত হয়।
তেরাহতালি নৃত্যটি লোকদেবতা রামদেবজির প্রশংসায় পরিবেশিত হয়। তেরাহতালি করার সময় মহিলারা মাটিতে বসে থাকেন। নারী নর্তকীর শরীরে বিভিন্ন অংশে 13টি করতাল ব্যবহার করা হয়। এবার দেখো কালবেলিয়া, যেটি আরেকটি ইম্পর্টেন্ট লোকনৃত্য, যেটি পরীক্ষায় বারবার দেয়। কালবেলিয়া নৃত্য, যা সাপেরা বা স্নেক চার্মার নৃত্য নামে পরিচিত, যা কালবেলিয়া উপজাতি দ্বারা পরিবেশিত হয়ে থাকে। নৃত্যের চালচলন এবং পোশাকগুলি সাপের মতো সাদৃশ্যতা বহন করে এবং নৃত্যটি নমনীয়তা এবং সুন্দরতা আঁকাবাঁকা ঘূর্ণয়নের সাথে পরিবেশিত হয়ে থাকে। কালবেলিয়া নৃত্যটি ইউনেস্কো কর্তৃক অর্ধা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্বীকৃত হয়েছে। অর্থাৎ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এখানে হয়ে যেতে পারে যে রাজস্থানের কোন নৃত্যটি, ঠিক আছে, ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়েছে, সে তার উত্তর হবে কালবেলিয়া। এবার দেখো গাইর নৃত্য। গাইর নৃত্যটি হলো মূলত ভিল সম্প্রদায় পরিবেশন করে। এটি পুরুষ এবং মহিলা উভয়ের দ্বারা সঞ্চালিত হয়। গাইর নৃত্য রাজস্থানের মেওয়ার ও মাওয়ার অঞ্চলগুলিতে জনপ্রিয়। হোলি এবং জন্মাষ্টমীর সময় এই নৃত্যটি পরিবেশন করা হয়। ঠিক আছে, তাহলে কোন নৃত্যটি? গাইর নৃত্য। এবার আমরা দেখে নেব রাজস্থান রাজ্যে অন্যান্য লোকনৃত্যগুলি। এর মধ্যে রয়েছে সুইসিনী, গণঘর, ঝুলনলীলা, ঝুমা, ঘপাল, পানিহারি, গিনাদ ইত্যাদি হল রাজস্থান রাজ্যের অন্যান্য লোকনৃত্যগুলি। এবার আমরা দেখে নেব পরের রাজ্য গুজরাট। গুজরাটের লোকনৃত্যের মধ্যে প্রথমেই যেটা পরীক্ষা দিয়েছে বিদেশিয়া। বিদেশিয়া হলো বাঘেলখণ্ডে গাওয়া গানের একটি গুরুত্বপূর্ণ শৈলী। বিদেশিয়ার গানগুলি প্রেম, বিচ্ছেদ এবং প্রিয়জনের সাথে পুনর্মিলনের বিষয়ে সাথে সম্পর্কিত। বিদেশিয়া গান প্রিয়জনদের তাড়াতাড়ি ফিরে আসার অনুরোধ করে। এবার দেখো পরের লোকনৃত্য, যেটি পরীক্ষা দিয়েছে টিপ্পানি। টিপ্পানি বা টিপ্পনি। টিপ্পানি হলো গুজরাট রাজ্যের একটি লোকনৃত্য। এতে একদল নারী একটি বৃত্তে নাচছে এবং তালে তালে তালি দেয়। আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা পড়ার সাথে সাথে ছবিতে দেখে দেখে রিলেটেড করতে পারছি। এবার দেখো পরের নৃত্য, যেটি পরীক্ষা দিয়েছে ডান্ডিয়া। ডান্ডিয়া হলো গুজরাটের সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য, যা নবরাত্রির সময় পরিবেশিত হয়ে থাকে। তাহলে গুজরাটে কোন নৃত্যটি নবরাত্রির সময় পরিবেশিত হয়? ডান্ডিয়া। এটি সারা বিশ্বে বিখ্যাত এবং বিশেষ করে নবরাত্রিতে এটি ভারত জুড়ে অনুষ্ঠিত হয়ে থাকে। এটি একটি দলগত নৃত্য, যা পুরুষ, মহিলা এবং বাচ্চাদের দলে ডান্ডিয়া নামক দুটি লাঠি ব্যবহার করে সঞ্চালিত হয়। পাশের ছবিতে দেখতে পারো তোমরা। সন্ধ্যা আরতির পর এই নৃত্য অনুষ্ঠিত হয় এবং লোকেরা ঐতিহ্যবাহী পোশাকে ঘন্টার পর ঘন্টা নাচ উপভোগ করে। তাদের নাচের বিশেষত্ব হলো দ্রুত বসার গতিবিধি, ঠিক আছে, এবং বৃত্তাকারে আন্দোলন চক্কর। ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র হলো, অর্থাৎ এই নৃত্যের সাথে কোন কোন বাদ্যযন্ত্রগুলি ব্যবহৃত হয়? ঢোল এবং পোশাক হলো ঘাগরা চোলি, বাদনি, দুপাট্টা এবং পাগড়ি হলো এর পোশাক। এবার দেখো পরের লোকনৃত্য, যেটি পরীক্ষায় দিয়েছে ভাবাই। ভাবাই গুজরাট এবং রাজস্থানের একটি জনপ্রিয় লোকনৃত্য। এই ধারাটি নাচের ব্যাপক ব্যবহারকে অন্তর্ভুক্ত করে ছোট ছোট নাটকের একটি সিরিজ। নাটকগুলি ভেসা বা সাঙ্গা নামে পরিচিত, যাদের প্রত্যেকটি নিজস্ব প্লট থাকে। ভাবাই শব্দটি সংস্কৃত শব্দ ভাব থেকে উদ্ভূত, যার অর্থ হলো আবেগের প্রকাশ। এবার আমরা দেখব পরের নৃত্য, যেটি গুজরাট থেকে পরীক্ষা দিয়েছে গরবা। গরবা গুজরাটের একটি জনপ্রিয় লোকনৃত্য। এটি নবরাত্রির 9টি রাত জুড়েও সঞ্চালিত হয়। অর্থাৎ গুজরাটে কোন নৃত্যটি নবরাত্রির 9টি রাত জুড়ে সঞ্চালিত হয়? তার উত্তর হবে গরবা। এটি গুজরাটের মহিলারা পরিবেশন করে। সমস্ত মানুষের মধ্যে দেবীর ঐশ্বরিক শক্তি রয়েছে, এই সত্যকে সম্মান করার জন্য প্রতীকের চারপাশে গরবা নাচটি করা হয়ে থাকে। এবার দেখে নেব আমরা মহারাষ্ট্রের নৃত্যগুলি। মহারাষ্ট্রের থেকে যে নৃত্য প্রথমেই পরীক্ষা এসেছে তা হলো তামাশা। তামাশা লোকনাট্য মহারাষ্ট্রের জনপ্রিয় এবং এটি তার হাস্যরস এবং কামুক বিষয়বস্তুর জন্য পরিচিত। এই থিয়েটারের অন্যান্য বৈশিষ্ট্যগুলি হলো মহিলা অভিনেতাদের উপস্থিতি, যারা এমনকি পুরুষ চরিত্রে অভিনয় করে। অর্থাৎ তামাশা নৃত্যে মহিলারা অভিনয় করে যারা পুরুষ চরিত্রে। তামাশার পরিবেশনায় রয়েছে লাবণী গান। এবার দেখো পরের নৃত্য, যেটি পরীক্ষা এসে কলি। কলি হলো একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, যা মহারাষ্ট্রের জেলে সম্প্রদায় দ্বারা সম্পাদিত হয়ে থাকে। এবার দেখব ইম্পর্টেন্ট আরেকটি লোকনৃত্য মহারাষ্ট্র থেকে, লাবণী। লাবণী হলো ঐতিহ্যবাহী গান এবং নৃত্যের সংমিশ্রণ, যা বিশেষ করে ঢোলকির বাজনায় পরিবেশন করা হয়। এটি তাল বাদ্যযন্ত্র। লাবণী তার শক্তিশালী ছন্দের জন্য বিখ্যাত। মহারাষ্ট্র এবং দক্ষিণ মধ্যপ্রদেশে এটি 9 গজ লম্বা শাড়ি পরে মহিলারা নৃত্যশিল্পীরা পরিবেশন করে। গানগুলি দ্রুত গতিতে গাওয়া হয় লাবণী নৃত্যে। লাবণী নৃত্য মহারাষ্ট্র থেকে 18 এবং 19 শতকে উদ্ভূত হয়েছিল।
এবার আমরা দেখব পরের মহারাষ্ট্র থেকে যেটি পরীক্ষা এসে লেজিম নৃত্য। লেজিম নর্তকরা অর্থাৎ লেজিম নৃত্যশিল্পীরা, ঠিক আছে, খঞ্জনি সহ একটি ছোট বাদ্যযন্ত্র ব্যবহার করেন, যার নাম অনুসারে নৃত্যশৈলীর নামকরণ করা হয়েছে লেজিম। একটি লেজিমে কমপক্ষে 20 জন নর্তকী থাকে, ঠিক আছে। এবার আমরা দেখব মহারাষ্ট্র রাজ্যের অন্যান্য লোকনৃত্যগুলি। অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে নাক্তা, গাফা, দহিকাল, দশবতার বা বোহাদা, মৌনি, পোয়ারা, গৌরিচা। এগুলি হলো মহারাষ্ট্র রাজ্যের অন্যান্য লোকনৃত্য। এবার আমরা দেখব পরের লোকনৃত্য। পরের লোকনৃত্যের মধ্যে রয়েছে, এবার দেখো মধ্যপ্রদেশ রাজ্যের লোকনৃত্য। এই মধ্যপ্রদেশ রাজ্যের লোকনৃত্য থেকে পরীক্ষা এসে মটকি নৃত্য বা মাটকি নৃত্য। মধ্যপ্রদেশের মালওয়ারা অঞ্চলে মটকি নৃত্য পরিবেশিত হয়। এই ধরনের নৃত্যে একক নৃত্যশিল্পীরা মটকি মাথায় ভারসাম্য রেখে পরিবেশন করে। পাশের ছবিতে তোমরা দেখো, এই ধরনের নৃত্যে প্রধানত ঢোল ব্যবহার করা হয়। মটকি নাচের দুটি রূপ রয়েছে, যেমন আদা এবং খাদা নাচ। এই নৃত্যে শিল্পীরা শাড়ি ও লেহেঙ্গা পরেন। তাহলে যদি পরীক্ষা আসে মধ্যপ্রদেশের কোন লোকনৃত্যে নৃত্যশিল্পীরা মাথায় মাথায় নৃত্যশিল্পীরা মাথায় নৃত্যশিল্পীরা মাথায় মটকি মাথা নিয়ে অর্থাৎ হাড়ি মাথায় নিয়ে নাচ করে, সেটা হলো মটকি নৃত্য। এবার দেখব আমরা পরের নৃত্য জাওয়ারা নাচ। জাওয়ারা নাচ হলো এটি মধ্যপ্রদেশের একটি লোকনৃত্য। এটি প্রধানত বুন্দেলখণ্ড অঞ্চলে কৃষক সম্প্রদায় দ্বারা সম্পাদিত হয়। জাওয়ারা নাচটি এটি ফসলের নাচ নামে পরিচিত। জাওয়ারা নৃত্যে নারী পুরুষ উভয়ই অংশগ্রহণ করে থাকে। এবার দেখব মধ্যপ্রদেশ রাজ্যের অন্যান্য লোকনৃত্যগুলি। এর মধ্যে রয়েছে তেরতলি, মাঞ্জ, খাদা নাচ, ফুলপাটি, গিডা নাচ, সেল লাড়কি, সেল ভাদানি ইত্যাদি হলো মধ্যপ্রদেশ রাজ্যের অন্যান্য লোকনৃত্য। এবার দেখো পরের রাজ্য ছত্তিশগড়। ছত্তিশগড় থেকে যে লোকনৃত্যটি পরীক্ষা এসেছে তা হলো রাউত। রাউত হলো ছত্তিশগড়ের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, যা হোলি উৎসবের সময় যাদব সম্প্রদায়ের দ্বারা পরিবেশিত হয়ে থাকে। এই রাউত নৃত্য নৃত্যটি প্রধানত পুরুষদের দ্বারা সঞ্চালিত হয়, যারা রঙিন পোশাক পরে এবং ঢোল, নাগারা এবং তাসার মতো বাদ্যযন্ত্র বাজায়, ঠিক আছে। নর্তকরা একটি বৃত্তাকার গঠনে নড়াচড়া করে এবং নৃত্যে প্রচুর লাফানো, ঘোরানো ও হাততালি দেওয়া হয়। রাউত ভগবান কৃষ্ণ এবং গোপীদের পৌরাণিক কাহিনী থেকে উদ্ভূত বলে মনে করা হয়, যারা হোলি উৎসবের সময় একইভাবে নাচতেন। অর্থাৎ রাউত নৃত্যটা পুরুষরা পরিবেশন করে, কখন পরিবেশন করে? হোলি উৎসবের সময়। এবার দেখো ছত্তিশগড়ের পরের নৃত্যটি যেটি পরীক্ষায় দিয়েছে শুয়া আদিবাসী নৃত্য। ছত্তিশগড় রাজ্যের শুয়া আদিবাসী নৃত্য তোতা নৃত্যের একটি রূপ। এটি ঈশ্বরের উপাসনার সাথে সম্পর্কিত নৃত্যের একটি প্রতীকী রূপ। নৃত্যশিল্পীরা বাঁশ দিয়ে তৈরি একটি পাত্রে একটি তোতা রাখেন এবং তার চারপাশে একটি বৃত্তাকারে আকৃতি তৈরি করেন। তারপর শিল্পীরা গান গেয়ে এবং নৃত্য করে যা দেখার জন্য আনন্দদায়ক তালি দিয়ে তার চারপাশে ঘুরে বেড়ায়। এবার দেখে নাও ছত্তিশগড় রাজ্যে অন্যান্য লোকনৃত্যগুলি। অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে প্রথমে শায়লা নৃত্য। শায়লা নৃত্য শায়লা নৃত্য হলো একটি লোকনৃত্য এবং এটি ফসল তোলার পরের মৌসুমে পরিবেশিত হয়। এবার দেখব কর্মনাচ। এই নৃত্যশৈলীটি বর্ষাকালের সমাপ্তি এবং বসন্তের আগমনকে চিহ্নিত করে। পাণ্ডবনী, এটি মহাকাব্যিক যুদ্ধের প্রধান চরিত্র পাণ্ডবদের বিবরণ চিত্রিত করে। পান্তি নাচ, এটি ছত্তিশগড়ের সাতনামী সম্প্রদায়ের একটি বিশিষ্ট প্রথা। রাহাস নাচ, ছত্তিশগড়ে উৎসবের সময় রাহাস নৃত্য পরিবেশিত হয়। এটি রাজ্যের ধামতরি জেলায় পরিবেশিত একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য হলো রাহাস নাচ। এবার আমরা পরের রাজ্য ঝাড়খণ্ডের লোকনৃত্য দেখে নিই। ঝাড়খণ্ড থেকে যে লোকনৃত্য পরীক্ষা এসছে প্রথমে সেটা হলো মুন্ডারি নাচ। মুন্ডারি উপজাতির মুন্ডারি নৃত্য, যা ফসল কাটার সময় এবং উৎসবের সময় বাদ্যযন্ত্র, মাদল, নাগারা এবং বাঁশির সাথে পরিবেশিত হয়ে থাকে। এরপরে নৃত্য যেটি পরীক্ষা এসছে জামদা হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। এটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করা হয় জামদা নৃত্যটি। এবার দেখো পরের নৃত্য পরীক্ষা আসা পাইকা নৃত্য। পাইকা হলো ঝাড়খণ্ডের মার্শাল লোকনৃত্য। অর্থাৎ ঝাড়খণ্ডে তাহলে মার্শাল লোকনৃত্য কোনটি? পাইকা। নৃত্যে অংশগ্রহণকারীরা ধুতি পরিবেশন করে, যা ময়ূরের পালক দিয়ে সজ্জিত পাগড়ি। তারা নাগারা, ঢাক, সেওনাই এবং নরসিংহ বাদ্যযন্ত্রের ধ্বনিতে নাচতে থাকে এবং তাদের ডান হাতে একটি তলোয়ার এবং তাদের বাম হাতে একটি ঢাল থাকে। এবার দেখে নাও ঝাড়খণ্ড রাজ্যে অন্যান্য লোকনৃত্যগুলি। অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে দেখো ফাগুয়া, ছানু, জাত যতীন, সোহরাই,
সরহুল, ঝিটকা ইত্যাদি। এই লোকনৃত্যগুলি পরীক্ষা আসেনি, কিন্তু এবার পরীক্ষা আসতে পারে, তাই আমাদের সবই পড়ে নিতে হবে। এবার পরের রাজ্য বিহার। বিহারের লোকনৃত্য যেটি পরীক্ষায় এসে প্রথমে দেখব ঝিঝিয়া। ঝিঝিয়া ভারতের বিহারে একটি জনপ্রিয় লোকনৃত্য, যা একচেটিয়াভাবে মহিলাদের দ্বারা পরিবেশিত হয়ে থাকে। নৃত্যটি নবরাত্রি উৎসবের সময় সঞ্চালিত হয়, যা 9 রাত ধরে চলে এবং হিন্দু দেবী দুর্গার 3টি রূপ কালী, লক্ষ্মী এবং সরস্বতী উপাসনার জন্য উৎসর্গ করা হয়। বিহারের উত্তরাঞ্চলে অবস্থিত পৌরাণিক শহর মিথিলায় এই উৎসবটি পালিত হয়ে থাকে। এবার দেখো বিহার রাজ্যে অন্যান্য লোকনৃত্যগুলি। অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে কাঠপুতলি, কর্মা, জাতজতীন, বাখাইন, পানওয়ারিয়া, সামা চাকওয়া ইত্যাদি হলো বিহারের অন্যান্য লোকনৃত্যগুলি। এবার দেখব পরের রাজ্য পশ্চিমবঙ্গ, অর্থাৎ আমাদের রাজ্য। আমাদের এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের লোকনৃত্যগুলির মধ্যে প্রথমে যেটি পরীক্ষা এসছে সেটা হলো গম্ভীরা নৃত্য। এই নৃত্যটি একই নামে গানের সাথে পরিবেশিত হয়। এই নৃত্যে দুজন প্রধান নৃত্যশিল্পী ও তাদের সাথে সহযোগী শিল্পীরাও থাকেন। প্রধান দুই নৃত্যশিল্পী দাদু এবং নাতির চরিত্রে অভিনয় করে। নাতির চরিত্রে অভিনয় করা নৃত্যশিল্পী তার গোড়ালিতে ঘুঙুর বেঁধে নৃত্য পরিবেশনা করেন। এটি হারমোনিয়াম, বাঁশি, তবলা, ঢাক এবং করতাল ইত্যাদি বাদ্যযন্ত্রের সাথে পরিবেশিত হয়। তাহলে আমরা গম্ভীরা নৃত্যের সম্পর্কে যাবতীয় তথ্যগুলি দেখে নিলাম। এবার দেখো পরের নৃত্য যেটি পরীক্ষায় এসে ছৌ নাচ। ছৌ নাচ হলো একটি মুখোশ নৃত্য যা পূর্ব ভারতে প্রচলিত, বিশেষ করে পুরুলিয়া রাজ্যে। পুরুলিয়া জেলায়, মানে পশ্চিমবঙ্গ রাজ্যে পুরুলিয়া জেলায়। ছৌ হলো পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড রাজ্যের সাথে যুক্ত একটি লোকনৃত্য। এটি একটি উপজাতীয় মার্শাল ড্যান্স। অর্থাৎ পশ্চিমবঙ্গে কোন নৃত্যটি মার্শাল নৃত্য একটি, তা হলো ছৌ নৃত্য। এটি বেশিরভাগ চৈত্র উৎসবের সময় বসন্ত উৎসবে সংগঠিত হয়, যা 13 দিন স্থায়ী হয় এবং সমগ্র সম্প্রদায় এতে অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গে পরের নৃত্য হচ্ছে বিট্রা নৃত্য, যেটি পরীক্ষায় এসছে। এটি সাধারণত বিট্রা উৎসবের সময় মাছ ধরা সম্প্রদায়ের মহিলাদের দ্বারা পরিবেশন করা হয়, অর্থাৎ জেলে সম্প্রদায় এটি পরিবেশন করে। নৃত্যটি জলপূর্ণ একটি কলসির চারপাশে এবং ফুল, ধূপের কাঠি ইত্যাদি অন্যান্য জিনিসপত্রের চারপাশে পরিবেশন করা হয়। এবার আমরা দেখব পশ্চিমবঙ্গ রাজ্যে অন্যান্য লোকনৃত্যগুলি। পুরুলিয়ার ছৌ। আচ্ছা, ছৌ নৃত্য পরীক্ষায় এসছে। আলকাপ, কাঠি, ঢালি, যাত্রা, বাউল, কীর্তন, সাঁওতালি নাচ, গাজন, চাইবাড়ি নৃত্য হলো পশ্চিমবঙ্গের অন্যান্য লোকনৃত্যগুলি। এবার দেখে নেব পরের রাজ্য সিকিম। সিকিমের লোকনৃত্য। সিকিম থেকে যে লোকনৃত্যটি পরীক্ষায় এসেছিল সেটি হলো চুটকি নৃত্য। এই রোমান্টিক দলগত নৃত্যের মাধ্যমে পুরুষ ও মহিলা নৃত্যশিল্পীদের একটি দল দ্বারা পরিবেশিত। জীবনে আনন্দ এবং সুখের অনুভূতি, ফসল কাটার সময় এবং অন্যান্য কিছু আনন্দের অনুষ্ঠানেও ভাগ করতে এই চুটকি নৃত্যটি করা হয়। এবার দেখো চুফাত নৃত্য। চুফাত সিকিমের লেপচা সম্প্রদায় ঐতিহ্যগতভাবে চুফাত নামে পরিচিত লোকনৃত্যের সাথে যুক্ত। চু কথার অর্থ হলো বরফাদিত্য পর্বতমালা এবং ফাত কথার অর্থ হলো পূজা। এটি সিকিমের একটি গোষ্ঠী লোকনৃত্য যা কাঞ্চনজঙ্ঘা পর্বতের সম্মানে পরিবেশন করা হয়ে থাকে। এবার সিকিম থেকে পরের নৃত্যটি যেটি পরীক্ষা ছিল কাগেত নৃত্য। কাগেত নৃত্য হলো একটি প্রথাগত নৃত্য উৎসব যা সিকিমে বার্ষিকভাবে উদযাপিত হয়, যা তিব্বতী ক্যালেন্ডার অনুসারে দশম মাসের 28 এবং 29তম দিনে পড়ে, যা ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ডিসেম্বর মাসে পড়ে। এই নৃত্য অশুভ শক্তির বিনাশ এবং সিকিমের শান্তি ও সমৃদ্ধি বিরাজ করতে এই নৃত্যটি করা হয়। সিকিম রাজ্যে অন্যান্য নৃত্যগুলি দেখে নিই। তাসি ইয়াংকু, খুকুরি নাচ, মারুনি নাচ ইত্যাদি হলো সিকিমের অন্যান্য লোকনৃত্য। এবার দেখো পরের রাজ্য মেঘালয়। আমরা আস্তে আস্তে কি ভারতের নর্থ ইস্ট দিকে চলে যাচ্ছি। মেঘালয় রাজ্যের লোকনৃত্য যেটি পরীক্ষায় এসেছিল লাহো নৃত্য। এই উত্তর পূর্বীয় অঞ্চলের রাজ্যটি উৎসব, ঠিক আছে, অর্থাৎ মেঘালয়ের নৃত্য হলো লাহো। উপজাতির সম্প্রদায়গুলি এই উৎসবগুলি উদযাপন করতে দলে দলে ভিড় করে। লাহো নৃত্যশৈলী মেঘালয় পনার উপজাতি সম্প্রদায়ের মধ্যে খুব বিখ্যাত। আচ্ছা, এবার দেখো মেঘালয় রাজ্যে অন্যান্য লোকনৃত্যগুলি হলো বালা, কাসাদ, সুক, মইনসিম, নক্রেম ইত্যাদি হলো মেঘালয়ের অন্যান্য লোকনৃত্য। এবার দেখে নেবো আমরা ইম্পর্টেন্ট আসাম রাজ্যের লোকনৃত্য। প্রথমে দেখবো বাগরুম্বা। আসাম এবং উত্তর পূর্ব ভারতের আদিবাসী বড়ো উপজাতির লোক নাচ হলো বাগরুম্বা। এটি একটি ঐতিহ্যবাহী নৃত্য যা ঐতিহ্যগতভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে উত্তরাধিকার সূত্রে প্রবাহিত হয়। বাগরুম্বা নৃত্যটি সাধারণত মহিলা নৃত্যশিল্পীরা পরিবেশন করে।
তাহলে আসামে কোন নৃত্যটি মহিলা নৃত্যশিল্পীরা পরিবেশন করে? বাগরুম্বা। আর এটি উত্তরাধিকারী সূত্রে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয়ে থাকে। এবার দেখো আসামের পরের নৃত্য বিহু, যেটা বহুবার পরীক্ষা দিয়েছে। এই নৃত্যটি সাধারণত তরুণ পুরুষ এবং মহিলারা পরিবেশন করে থাকে। নৃত্যশৈলীটি দ্রুত পদক্ষেপ এবং দ্রুত চকিত গতিবিধি দ্বারা চিহ্নিত করা হয়। এই লোকনৃত্যের নৃত্যশিল্পীদের ঐতিহ্যবাহী পোশাকগুলি লাল রং ভিত্তিক বিভিন্ন রঙে রঙিন হয়ে থাকে। এবার দেখো আসাম রাজ্যে অন্যান্য লোকনৃত্য। অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে বিছুয়া, নাটপূজা, মহারাস, কালীগোপাল, নাগানৃত্য, খেলগোপাল, তবল চংলি ইত্যাদি হলো আসামের অন্যান্য লোকনৃত্য। এবার পরের রাজ্য অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে যেটি পরীক্ষায় ছিল বুইয়া। বুইয়া নৃত্যশৈলীটি অরুণাচল প্রদেশ রাজ্যের সাথে যুক্ত। বুইয়া নামটি এসছে সংস্কৃত শব্দ ভূমি থেকে, যার অর্থ হলো জমি। এরপর দেখো টাপু। টাপু হলো অরুণাচল প্রদেশের আদি উপজাতি একটি ঐতিহ্যবাহী নৃত্য, যা উৎসব ও আচার অনুষ্ঠানের সময় পরিবেশিত হয়ে থাকে। নৃত্যটি সাধারণত পুরুষ এবং মহিলা উভয়ের দ্বারাই করা হয়, যারা নাচের সময় ঐতিহ্যবাহী পোশাক এবং অলংকার পরিধান করে থাকে। এবার দেখো অরুণাচল প্রদেশে যেটি পরে পরীক্ষায় ছিল পাশি কঙ্কি। অরুণাচল প্রদেশের আদি জনজাতি দ্বারা পরিচালিত একটি বিখ্যাত লোকনৃত্য হলো পাশি কঙ্কি। নৃত্যটি পাশি সামাজিক কাজের চিত্রণ করে। নৃত্যটি আবং নামে পরিচিত সঙ্গীতে পরিচালিত হয়। এরপর যেটি পরীক্ষা এসে পুনং। পুনং হলো অরুণাচল প্রদেশের আদিবাসী সম্প্রদায়ের দ্বারা সঞ্চালিত ফসলের নৃত্য হলো পুনং। অরুণাচল প্রদেশের অন্যান্য লোকনৃত্যগুলি কি? ছাম, মুখোশ নৃত্য, চলো, ওয়াংচো, পপির, বার্ধ ইত্যাদি হলো অরুণাচল প্রদেশের অন্যান্য লোকনৃত্যগুলি। এবার দেখে নেব পরের রাজ্য নাগাল্যান্ডের লোকনৃত্য। যেটি পরীক্ষায় শেষ তার মধ্যে হলো চাঙ্গাই নৃত্য। চাঙ্গাই নৃত্য হলো উত্তর পূর্বাঞ্চলে ভারতীয় রাজ্য নাগাল্যান্ডের চাং উপজাতির সাথে যুক্ত একটি লোকনৃত্য। চাং উপজাতি কি? চাং উপজাতি একটি বিশিষ্ট নাগা উপজাতি, যা তার স্বতন্ত্র সাংস্কৃতিক অনুশীলন এবং ঐতিহ্যের জন্য পরিচিত। নাগাল্যান্ড থেকে যেটি পরের পরীক্ষায় এসেছিল মনিও আসো। মনিও আসো লোকনৃত্যটি ফোনম নাগরা মোহনীয় উৎসবের সময় পরিবেশন করা হয়ে থাকে। এটি শীতের শেষ এবং গ্রীষ্মের শুরুতে চিহ্নিত করে। এটি বপন করা বীজ এবং ইতিমধ্যে অঙ্কুরিত হওয়ার জন্য প্রার্থনা এবং উৎসর্গের সময় এই নৃত্যটি করা হয়। নাগাল্যান্ডে অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে চোং, খাইবা, লিম, বাঁশের নাচ অর্থাৎ বাম্বু ড্যান্স যেটাকে বলা হয়, তেমাং নেটিন, হেতালুলি, রংমা, জলিয়াং ইত্যাদি হলো নাগাল্যান্ডের লোকনৃত্যগুলি। এবার দেখো পরের রাজ্য মণিপুর। মণিপুরের লোকনৃত্যের মধ্যে যেটি পরীক্ষা এসেছিল জাগই নৃত্য। জাগই হলো একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, যা মণিপুরের মেইতি সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয়, যা মণিপুরী নৃত্য নামে পরিচিত। অর্থাৎ তাহলে কোন নৃত্যকে মণিপুরী নৃত্য বলে? জাগই। এবং এটি কোন সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয়ে থাকে? মেইতি সম্প্রদায়। এর পরের নৃত্য যেটি পরীক্ষায় এসেছিল মণিপুর থেকে থাবাল চোংবা। থাবাল চোংবা হলো একটি মণিপুরী লোকনৃত্য, যা ইয়াংসাং উৎসবের সময় পরিবেশিত হয়, যা বসন্তকালে মণিপুরে পালিত হয়ে থাকে। এবার দেখো মণিপুরে পরের নৃত্য হচ্ছে রাসলীলা। রাসলীলা ঐতিহ্যবাহী মণিপুরী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। নর্তকরা যখন রাসলীলা পরিবেশন করে তখন এটি ভগবান কৃষ্ণের প্রতি আধ্যাত্মিক প্রেমের প্রতীক। এটি মণিপুরী শাস্ত্রীয় ভারতীয় নৃত্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এবার দেখো মণিপুরী রাজ্যে অন্যান্য লোকনৃত্য। থাংতা, পুংচোলম, রাখাল, থাম্বা থাইবি, নুপার নাচ, খুবাক, ইসেই, লৌসা ইত্যাদি হলো মণিপুরের অন্যান্য লোকনৃত্যগুলি। এর পরের রাজ্য আমরা দেখো মিজোরাম। মিজোরামের যে লোকনৃত্যের পরীক্ষা এসেছিল সেটা হলো চেরাও নৃত্য। চেরাও নৃত্য হলো উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য মিজোরামের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। এটি বাঁশের নৃত্য নামে পরিচিত, কারণ এতে অন্যান্য নর্তকদের দ্বারা ধারণ করা বাঁশের খুঁটির একটি সেটের মধ্যে নৃত্যশিল্পীরা চলাচল করে। মহিলা নৃত্যশিল্পীরা অনুগ্রহের সাথে বাঁশের গঠনগুলিতে প্রবেশ করে এবং প্রস্থান করে, যখন পুরুষ নর্তকীরা এটি ছন্দময় বিটে বাঁশকে চালিত করে। অর্থাৎ পুরুষরা কি বাঁশটাকে চালিত করবে আর তার মাঝে মহিলারা নৃত্য করবে, সেটি হলো চেরাও নৃত্য। এবার দেখো পরের নৃত্য যেটি পরীক্ষা এসেছিল মিজোরাম থেকে, তা হলো খোয়াল্লাম নৃত্য। খোয়াল্লাম শব্দের অর্থ হলো অতিথিদের নাচ। এটি একটি নৃত্য যা সাধারণত খুয়াংছাও অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়ে থাকে। এবার আমরা দেখে নেব মিজোরাম রাজ্যের অন্যান্য লোকনৃত্যগুলি। এর মধ্যে রয়েছে মুনারি, শাওলাকিন, জাংতালাম, পাল্লাম, শোলাকিয়া, তলংলাম ইত্যাদি হলো মিজোরামের অন্যান্য লোকনৃত্যগুলি, যেগুলি পরীক্ষা আসতে পারে। এবার দেখো পরের রাজ্য ত্রিপুরা। ত্রিপুরার লোকনৃত্যের মধ্যে পরীক্ষা এসেছিল ময়মতা বা মমিতা।
মমিতাহ নৃত্য হলো ভারতের ত্রিপুরা রাজ্যের একটি নৃত্য। এটি মমিতা উৎসবে পরিবেশিত হয়, যেটি হলো ত্রিপুরী জনগণের ফসল কাটার উৎসব। অর্থাৎ এটি ফসলের সাথে যুক্ত নৃত্য কি মমিতা নৃত্য বা ময়মতা। এর পরের নৃত্য হলো সাঙ্গরিয়া নৃত্য। সাঙ্গরিয়া নৃত্য হলো একটি ঐতিহ্যবাহী ভারতীয় নৃত্য যা বাংলা ক্যালেন্ডার বছরের চৈত্র মাসে সাংরিয়া উৎসব উপলক্ষে মগ উপজাতি সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয়। এই সাঙ্গারিয়া নৃত্যটি, এটি ত্রিপুরা রাজ্যের একটি নৃত্য। এরপরে ইম্পর্টেন্ট ত্রিপুরা রাজ্যের নৃত্যটি হলো হোজাগিরি নৃত্য। পাশের ছবিতে তোমরা দেখতে পারো। বুরুং রেয়াং উপজাতি ত্রিপুরী লোকেরা হোজাগিরি নামে পরিচিত লোকনৃত্যটি পরিবেশন করে। এটি দলগান গাওয়ার সময় মাথার উপরে একটি বোতল এবং এক হাতে একটি মাটির প্রদীপের মতো বিভিন্ন সরঞ্জাম সহ ভারসাম্য রাখতে রাখতে মাটির কলসিতে ভারসাম্য বজায় রেখে দাঁড়ায় এবং এতে শুধুমাত্র শরীরের নিচের অর্ধেক নাড়ানো হয়। অর্থাৎ শরীরের নিচের অর্ধেক নাড়ানো হয় এবং উপরেরটা কি থাকবে, উপরের অংশটি স্থির থাকবে এই নৃত্যে, হোজাগিরি নৃত্য। এরপরে দেখব হাই হাক নাচ নৃত্য। হাই হাক নাচ এটি রাজ্যের বহু অধিবাসী সম্প্রদায়ের মধ্যে একটি মালসুম সম্প্রদায় দ্বারা পরিবেশিত একটি লোকনৃত্য। প্রচুর ফসলের জন্য দেবী লক্ষ্মীকে ধন্যবাদ জানাতে সাধারণত ফসল কাটার মরশুমের পরে এই নৃত্যটি পরিবেশিত হয়। হাইয়াক নৃত্য হলো একটি দলগত নৃত্য যা নারী ও পুরুষ উভয়ের দ্বারা সম্পাদিত হয়ে থাকে। নৃত্যশিল্পীরা ঐতিহ্যবাহী পোশাক এবং গহনা পরেন এবং নৃত্যের সাথে ঢোল এবং অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো হয় এই হাইয়াক নৃত্যে। এবার আমরা দেখব পরের রাজ্য উড়িষ্যা। উড়িষ্যার লোকনৃত্যগুলির মধ্যে যেটি পরীক্ষায় এসেছিল গুটি পোয়া। গুটি পোয়া হলো একটি নৃত্যশৈলী যা উড়িষ্যা রাজ্যে পরিবেশন করা হয়। এটি তরুণ ছেলেদের দ্বারা পরিবেশন করা হয় যারা মহিলাদের পোশাক পরে জগন্নাথ এবং কৃষ্ণের স্তুতি গায়। আমরা পাশে ছবি দেখতে পাচ্ছি কত সুন্দর নৃত্য পরিবেশন করেছে। এর পরের নৃত্য উড়িষ্যা থেকে এসছে ঘুমুর। ঘুমুর হলো ভারতের উড়িষ্যা রাজ্যের কালাহান্ডি জেলায় একটি লোকনৃত্য। পরের লোকনৃত্য হচ্ছে রনপা। রনপা নৃত্যটি উড়িষ্যা রাজ্য থেকে এসছে যা ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। এর পরের নৃত্য দেখো দলখাই, যেটি উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ আরেকটি নৃত্য যেটি পরীক্ষায় এসছে। দলখাই নৃত্যের উৎপত্তি উড়িষ্যার সম্বলপুর জেলা থেকে। এটি সাধারণত দেবী দুর্গাকে খুশি করার জন্য পরিবেশিত হয় এবং এটি সম্বলপুরের সম্বলপুরে আদিবাসীদের সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী লোকনৃত্য হলো দলখাই। এটি সাধারণত দশহরা, ভাইজিউনটিয়া, ফাগুনপুনি, নোয়াখাই ইত্যাদি উৎসবে করা হয়ে থাকে। এই নৃত্যশৈলীর মূল বিষয় হলো রাধা ও কৃষ্ণ, রামায়ণ এবং মহাভারত। এবার দেখো ওড়িশি নৃত্য, নামের সাথেই রয়েছে। এটি একটি সূক্ষ্ম নৃত্য যা প্রশান্তিদায়ক গানের সহিত অনুষ্ঠিত হয় এবং মুদ্রা এবং অভিব্যক্তির দিক থেকে ভারতনাট্যমের মতো। উদয়গিরি, খণ্ডগিরি, গুয়াহাটি ওড়িশি প্রাচীনতম উদাহরণ প্রদান করে। এটি প্রাথমিকভাবে জৈন রাজা খেরভেলার খারবেল, ঠিক আছে, এটি প্রাথমিকভাবে জৈন রাজা খারবেল পৃষ্ঠপোষকতার অধীনে মহারিদের দ্বারা অনুসরণ করা হতো এই ওড়িশি নৃত্যটি। এরপরে দেখব ছৌ নৃত্য। আচ্ছা, ছৌ নৃত্যটি হলো পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় এই তিনটি রাজ্যে ছৌ নৃত্যটি কমন নৃত্য, ঠিক আছে। আচ্ছা দেখো ছৌ নৃত্য, এটি পূর্ব ভারতের পুরুষদের দ্বারা সম্পাদিত একটি ঐতিহ্যবাহী নৃত্যশৈলী যা রামায়ণ এবং মহাভারত সহ মহাকাব্যের পর্বগুলিকে রচনা করে। এই নৃত্যের মূল উদ্দেশ্য হলো মার্শাল আর্ট উদযাপন করা। ছৌ নৃত্যের যে স্থানের ওপর ভিত্তি করে পরিবেশিত হয় তার উপর ভিত্তি করে একে তিনটি ভাগ করা যায়। সেই তিনটি ভাগ কী কী? উড়িষ্যার ময়ূরভঞ্জ ছৌ নৃত্য, ঝাড়খণ্ডের সেরাকেল্লা ছৌ নৃত্য এবং বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছৌ নৃত্য। এবার দেখো অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য। অন্ধ্রপ্রদেশের লোকনৃত্যের মধ্যে যেটি পরীক্ষা এসেছে সেটি হলো ধিমসা নৃত্য। ধিমসা অন্ধ্রপ্রদেশের একটি সরকারি লোকনৃত্য। ধিমসা নাচ পুরুষ ও মহিলা উভয়ের জন্যই হয়ে থাকে, অর্থাৎ উভয়ই পরিবেশন করে। এই নাচটি নিকটবর্তী গ্রামগুলির মধ্যে বন্ধুত্ব প্রতিষ্ঠার জন্য করা হয়। উপজাতিরা মার্চ এবং এপ্রিল মাসে এই নৃত্য ধারণ করে অর্থাৎ পরিবেশন করে। এবার দেখে না অন্ধ্রপ্রদেশ রাজ্যে অন্যান্য লোকনৃত্যগুলি। সেই লোকনৃত্যের মধ্যে রয়েছে ঘণ্টা মাদলা, অটম থেডাল, ভাম কল্পম, বীরনাট্যম, দাপ্পু, কোলাট্টাম হলো, আচ্ছা কোলাট্টাম ইম্পর্টেন্ট, কোলাট্টাম হলো অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য। এবার দেখো কর্ণাটক রাজ্যের লোকনৃত্য। পরীক্ষা দিয়েছে ইয়াকশগন। কর্ণাটকের সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য হলো ইয়াকশগন অর্থাৎ যক্ষের গান। বিজয়নগর সাম্রাজ্যের রাজদরবারে ইয়াকশগানের উৎপত্তি হয়েছিল। এর দুটো রূপ রয়েছে। সেই দুটো রূপ কি কি? মুডা লোপায়া রূপটি সাধারণত পূর্বাঞ্চলে সঞ্চালিত হয়। পরের রূপটি কি? পুডু ভলোপায়া, এই রূপটি পশ্চিমাঞ্চলে বেশি দেখা যায়।
কর্ণাটক রাজ্যে অন্যান্য লোকনৃত্যের মধ্যে কি রয়েছে? হুট্টারি, সুপ্তি, কুনিথা, করগা, লম্বি ইত্যাদি। আচ্ছা, তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি যে কর্ণাটক রাজ্যের শাস্ত্রীয় নৃত্য কি? আমরা তো এগুলো লোকনৃত্য বলছি, তাই না? শাস্ত্রীয় নৃত্য কি কর্ণাটক রাজ্যে, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবার দেখো গোয়া। গোয়া থেকে যে লোকনৃত্য পরীক্ষা এসেছিল সেটা হলো ফুগদি। ফুগদি হলো কোঙ্কণ অঞ্চল অর্থাৎ গোয়ার লোকনৃত্য, যা মহারাষ্ট্র ও গোয়ার কিছু অংশ অন্তর্ভুক্ত করে। গণেশ চতুর্থী এবং ব্রত উপলক্ষে কোঙ্কণ অঞ্চলে মহিলারা এই নৃত্য পরিবেশন করে থাকে। নাচের আগে মহিলারা তুলসী বৃন্দাবনের আগে একটি প্রদীপ জ্বালায় এবং দেবতাদের মান দিয়ে আসার জন্য আহ্বান জানায়। গোয়া রাজ্যে অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে ধলো, কুনবি, ধনগার, মান্দি, ঘাগর, সময়ী নৃত্য, জাগর, আময়ী নৃত্য ইত্যাদি হলো গোয়ার অন্যান্য লোকনৃত্যগুলি। এবার দেখবো আমরা পরের রাজ্য তেলেঙ্গানার লোকনৃত্য। তেলেঙ্গানা থেকে যে লোকনৃত্য পরীক্ষা এসেছিল পেরিনি তাণ্ডবম। এটি পুরুষদের দ্বারা পরিবেশন করা একটি নৃত্য হলো পেরিনি তাণ্ডবম। এটি তেলেঙ্গানা রাজ্যে একটি প্রাচীনতম নৃত্যের রূপ। এর সূচনা কাকতীয় রাজবংশের শাসনকালে হয়েছিল। তাহলে যদি পরীক্ষা আসে যে নিম্নে কোন লোকনৃত্যটি তেলেঙ্গানা কাকতীয় রাজবংশের শাসনকালে হয়েছিল, তার উত্তর কী হবে তাহলে? পেরিনি তাণ্ডবম। এরপর দেখো ডান্ডারি। ডান্ডারি হলো একটি ঐতিহ্যবাহী নৃত্যশৈলী যার উৎপত্তি হয়েছে তেলেঙ্গানা রাজ্যে। এই নৃত্যশৈলীটি প্রধানত দশেরা উৎসব গোন্ড জনজাতি দ্বারা পরিবেশিত হয়ে থাকে। এবার দেখে নাও, এবার দেখো পরের রাজ্য কেরালার লোকনৃত্য। কেরালার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি পরীক্ষায় এসেছিল লোকনৃত্যের মধ্যে রয়েছে এলেনা এলে লাক্কারাদি। এলে লাক্কারাদি লোকনৃত্য। এলে এলে লাক্কারাদি হলো একটি উপজাতীয় নৃত্যশৈলী যা ভারতের কেরালা রাজ্যের ওয়ানার জেলার স্থানীয়। এলে লাক্কারাদি নৃত্যটি কুরিচিয়া উপজাতি দ্বারা পরিবেশিত হয়, যেটি ওয়ানারের বনাঞ্চলে বসবাসকারী একটি উপজাতির সম্প্রদায়। নৃত্যটি ঐতিহ্যগতভাবে ওনাম উৎসবের সময়কালে পরিবেশিত হয়, যা কেরালায় পালিত একটি প্রধান ফসল কাটা উৎসব হলো এই এলে লাক্কারাদি উৎসব, এলে লাক্কারাদি লোকনৃত্য। এবার কেরালা পরের লোকনৃত্য যেটি পরীক্ষায় এসেছিল থাইয়াম লোকনৃত্য। থাইয়াম হলো উত্তর কেরালার অর্থাৎ মালাবার অঞ্চলের একটি জনপ্রিয় নৃত্যশৈলী। এটি একটি ধর্মীয় নৃত্য যা দেবী কালীকে মুগ্ধ করার জন্য করা হয় এবং এটি একটি দ্রাবিড় শিল্পরূপ। আমরা পাশে ছবি দেখতে পাচ্ছি। এবার দেখো পরের রাজ্য তামিলনাড়ু। তামিলনাড়ু থেকে যেই লোকনৃত্য পরীক্ষা এসেছিল তা হলো কারাগাম। কারাগাম নাচ ভারতের তামিলনাড়ু রাজ্যে পরিবেশিত একটি লোকনৃত্য। ধারণা করা হয় যে কারাগামের উৎপত্তি স্থল তামিলনাড়ুর একটি গ্রাম থাঞ্জাভুর থেকে। গ্রামবাসীরা তাদের প্রথার অংশ হিসাবে বৃষ্টির দেবী মারিয়াম্মান এবং নদীর দেবী গঙ্গাই আম্মান এর প্রশংসায় এই নৃত্য পরিবেশন করে থাকে কারাগাম নৃত্যটি। এবার দেখো পরে তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ নৃত্য যেটি পরীক্ষা এসে সেটা হলো দেবরত্তম নাচ। দেবরত্তমে যার আক্ষরিক অর্থ হলো ঈশ্বরদের নৃত্য, তা তামিলনাড়ুর তুতিকোরিন এবং বিদ্যুন বিদ্যুহু নগর অঞ্চলে বসবাসকারী কম্বলথু নায়াকার সম্প্রদায় দ্বারা অনুষ্ঠিত লোভনীয় একটি নৃত্য। যুদ্ধ থেকে বিজয়ী হয়ে প্রত্যাবর্তনের পরে এই নৃত্য তামিল রাজা এবং তাদের সেনাবাহিনীর কাছে উপস্থাপন করা হতো। নর্তক এবং নর্তকীরা তাদের হাতে একটি রুমাল ধরে থাকে এবং সেটিকে দোলায় এবং তারা তাদের নৃত্য স্থানীয় ব্যক্তি দ্বারা করা পদক্ষেপ নকল করে এই দেবরত্নম নাচে। এবার দেখো তামিলনাড়ুর অপর নৃত্যটি যেটি পরীক্ষা এসেছে তা হলো কুম্মি। কুম্মি একটি লোকনৃত্য যা তামিলনাড়ু রাজ্যের সাথে যুক্ত। এটি একটি বৃত্তে মহিলাদের দ্বারা পরিবেশিত হয়, মানে পাশের ছবিতে দেখতে পাচ্ছ, এবং শিল্পীরা গান করার সময় এটি ছন্দময় পদ্ধতিতে তাদের হাততালি দেয়। এবার আমরা দেখব পরের একটি কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ লাস্ট আমাদের 28 রাজ্য আমরা পড়ে নিলাম। লাস্ট একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নৃত্য হলো গারাদি, যেটি পরীক্ষায় এসছে। গারাদি হলো পদুচেরিতে সম্পাদিত একটি নৃত্য এবং এটি পদুচেরির সবচেয়ে বিখ্যাত নৃত্য। এটি নাচের একটি পৌরাণিক উৎস রয়েছে। যখন রাম অর্থাৎ মহাকাব্য রামায়ণের নায়ক যে রাম রাবণকে পরাজিত করেছিলেন, তখন বানররা তার বিজয় উদযাপন করতে নেচেছিল এই গারাদি নৃত্যটি। যদি তাহলে পরীক্ষা আসে যে পদুচেরি কোন নৃত্যটি যখন রাম রাবণকে পরাজিত করেছিল তখন বানররা নৃত্য করেছিল, তার উত্তর হবে গারাদি। এটি অঞ্চলের সমস্ত উৎসবের সময় সঞ্চালিত হয়ে থাকে। এটি 5 থেকে 8 ঘন্টা স্থায়ী হয় এই গারাদি নৃত্য। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে আমাদের ভারতের লোকনৃত্য অর্থাৎ ইন্ডিয়ান ফোক ডান্স সম্পর্কিত ক্লাসটি। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর চ্যানেলটি সকল বন্ধুদের শেয়ার করে দাও। আর সকলকে ধন্যবাদ ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।